তার ডায়েরিতে নো বলে কোনো কথা নেই, না এই কথাটি সে মানতেই রাজি না। তার সব কিছুতেই ইয়েস, আমি পারবো, আমাকে পারতেই হবে। আমাদের আজকের অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানিয়েছি আপনাদেরও প্রিয় মুখ, একজন খুব ভালো মেকআপ আর্টিস্ট এবং এন্টারপ্রেনার আফরোজা পারভিন। কেমন আছো? ভীষণ 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 ভালো আছি। তুমি ভীষণ স্পষ্টবাদী একটা মেয়ে এবং ওরকমভাবে কথা বলতেই পছন্দ করো। এটা হয়তো বা অনেকে নেগেটিভ ভাবতেও পারে, হ্যাঁ, এটা ভাবতে পারে যে না ওর এত স্পষ্ট কথা কেন বলে, কিন্তু কেন বলো আসলে? আমার মনে হয় যে আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো সত্তা থাকে, একটা হচ্ছে মানুষ দেখতে পায়, একটা দেখতে পায় না, বাট দুটো সত্তা মিলে একজন মানুষের, প্রত্যেকটি মানুষ ভেতরে একটা শিশু সত্তা থাকে আর বাইরে একটা ম্যাচিওর সত্তা থাকে। সো এই দুটোর কম্বিনেশন যখন তুমি সামনে নিয়ে আসবে তখন প্রপার মানুষটাকে দেখা যায়। তো আমি সবসময় দুটোকে একসাথে সামনে আনি এবং আমার যখন মনে হয় বাচ্চারা দেখবে অবলীলায় সত্যি কথা বলে দিবে, ওর কিছু যাবে আসবে না, ও কিছু ভাববে না, সো এতে কি হয়, তুমি ওই বাচ্চাটাকে মাফও করে দিবে, আবার তুমি বাচ্চাটাকে ভালোবাসবে যে না ও তো ঠিক বলেছে। তো আমি আসলে ওই সূত্রটাই মেনটেন করি মেবি। আচ্ছা, আমাদের প্রত্যেকের জীবনে একটা সুন্দর জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের ছোটবেলা, শৈশব। শৈশবটা এত ইন্টারেস্টিং। আমি তো আমার শৈশবে মানে যেভাবে কাটিয়েছি আমার কাছে মনে হয় আমি বারবার ফিরে যাই। তোমার শৈশবটা কেমন ছিল? আমার শৈশবটা দারুণ ছিল। মানে আমি ঘাসের থেকে গন্ধ পেতাম, শিশিরের ছোঁয়া আমাকে আনন্দ দিত। যখন আমি অনেক ছোট, শিশির আমার পায়ে লাগলে আমার মধ্যে অনুভূতি কাজ করতো। আমি হেঁটে গেলে গাছের যে গন্ধগুলো, প্রতিটি গাছের গন্ধ আলাদা করে আমি এনজয় করতাম। তো আমি আসলে নর্থ বেঙ্গলের মেয়ে। নাটোরে আমার নানার বাড়ি আর চুয়াডাঙ্গা হচ্ছে আমার দাদার বাড়ি। তো নাটোরে আমাদের বেশি যাওয়া হতো, যে মার জায়গাটাতে বেশি যাওয়ার একটা প্রভাব থাকে। তো আমরা নানা বাড়িতে প্রতি ডিসেম্বরে স্কুল বন্ধ হয়ে যাবে, ফাইনাল এক্সামের পর আমরা চলে যাব, অ্যান্ড স্কুল শুরু হওয়ার আগে আমরা ফেরত আসব। পুরো সময়টা আমি খুবই ডান পিটে টাইপ মেয়ে ছিলাম, মানে টমবয় যেটাকে বলে। আমার কাছে কখনো মনে হতো না আমি মেয়ে, আমার মনে হতো যে আমি মানুষ, আমাকে দৌড়ঝাঁপ করতে হবে, গোল্লা স্যুট খেলতে হবে, দাড়িয়া বাঁধা খেলতে হবে, সব গেম খেলেছি এবং কোথাও পিছিয়ে থাকতাম না। গাছে ওঠা থেকে শুরু করে মাঠে যে দুষ্টুমি করা থেকে শুরু করে আমার প্রতিটা এক্সপেরিয়েন্স আছে। তারপরে ঘাসের মধ্যে হেঁটেছি, দৌড়েছি, আখ খেয়েছি, মানে ইটস লাইক এত আনন্দের। এবং একটা বিষয় ওটার মধ্যেও কাজ করতো, যারা সুবিধাবঞ্চিত মানুষ, ওই সময় আমাদের নর্থ বেঙ্গলের মানুষজন কিন্তু ফিনান্সিয়ালি অনেকটা ডাউন, হ্যাঁ, অনেক অনেক স্ট্রাগলিং লাইফ তাদের। সো ওখানে আমরা অনেক জীবন দেখেছি, আর ওই যে জীবন দেখে শিখেছি, আমার মনে হয় ওটা আমাকে এখনও ভাবায়। আর ওই মানুষগুলোকে তখনও হয়তো বা আমার খাবারের থেকে একটা কিছু খাচ্ছি, ওটার মধ্যে থেকেও শেয়ার করে খেয়েছি, শেয়ারিংটা শিখেছি ওই জায়গাগুলো থেকে। সো আমার ছোটবেলা আমি বলবো আমার মনে আছে আমরা ঈদ করতে বাড়িতে যেতাম। তো ঈদের দিন হলে আমার বাবা আমাকে গোসল করাতেন, ওই বছরে একদিন দুদিন আমার বাবার হাতে গোসল করতাম। আজও আমার এই স্মৃতিগুলো আমাকে আনন্দ দেয়। সেই টমবয়, সেই টমবয় মেয়েটি আস্তে আস্তে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলো ভীষণ কম্পিটিশনের মধ্যে। রাইট, চারদিকে কম্পিটিশন, হ্যাঁ, এই পার্লার, ওই পার্লার, ওখানে পার্লার, মানে আমাদের তো অনেক পার্লার, অনেক মেকআপ আর্টিস্ট, হ্যাঁ। এই মাঝখানে একটা জায়গা করে নেওয়া, এটা কতটুকু কঠিন ছিল তোমার জন্য? একদম সত্যি কথা বলি, আমি জীবনে চিন্তাও করিনি ওই কম্পিটিশনের রেসে আমি কখনো যে দাঁড়াতে পারবো, এবং আমি কোনোদিন ওটা মাথায়ও আনিনি। কিন্তু মজার ব্যাপার কি ছিল, আমার কাজটা সবার থেকে আলাদা ছিল। এক লাইনে যদি বলি, বাংলাদেশে বিউটি সালনে আমি কিন্তু পায়োনিয়ার, যে ন্যাচারাল এবং আজকের যে নিউড ন্যাচারাল মেকআপ দেখো, গ্ল্যামারাস মেকআপ, এই মেকআপ আমি শুরু করি। সো তখন অনেকে আমাকে বলেছে সালনে মানুষ আসবে মেকআপ লেয়ার্স দেখার জন্য, তোমার কাছে কে আসবে যে কিনা এরকম ন্যাচারাল মেকআপ নিতে আসবে? পার্লারে কেউ ন্যাচারাল মেকআপ নেয় নাকি? তো আমি তখন বলেছি আসলে এটা তো আমার সিগনেচার, যার ইচ্ছে হবে সে নিবে, যার ইচ্ছে হবে না সে নিবে না। তো আমি তো কাউকে জোর করব না, যার দরকার সেই আসবে। তখন বলছে তোমার পার্লার বন্ধ করে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, একটু চেষ্টা তো করি।
তো আমি দেখলাম যে আমার একটা ক্লায়েন্ট গ্রুপ তৈরি হলো যারা অ্যাব্রডে জন্ম বড় হয়ে উঠছে, সাপোজ ইংল্যান্ড বলো, আমেরিকা বলো, কানাডা বলো, অন্যান্য দেশে। তারা সবাই আমার ক্লায়েন্ট হয়ে গেল, একদম উইদিন আ ইয়ার আমার একটা বড় ক্লায়েন্ট বেস দাঁড়িয়ে গেল। এবং যারা তোমার ডিফেন্সে আছে, যেসব পরিবার, যেসব মেয়েরা ডিফেন্সে আছে, তারা সবাই আমার ব্রাইড হয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে ওরা তো আসলে একদমই ছেলেদের লুকে সারাক্ষণ থাকে, ও অনেক বেশি মেকআপ হেভি মানে এগুলো নিতে পারে না ওরা। সো কিভাবে যেন আমি দেখলাম 1 বছরের মধ্যে আমি কম্পিটিশনের মানে রেঞ্জে ঢুকেছি টপ 4 এর মধ্যে রেড চলে আসছে, রেড বিউটি সালনের নাম টপ 4 এর মধ্যে চলে আসছে। তো আমি খুবই অবাক, এটা কিভাবে হয়। তবে একটা বড় অবদান আছে, আমি যদি আজকে বলি আমি কৃতজ্ঞ আমার মিডিয়ার কাছে। মানে এমন কোনো টেলিভিশন নেই, এমন কোনো রেডিও নেই যে আমি 2009 সাল থেকে শুরু করে মানে কারোর সাথে কাজ করিনি, সেটা হয়নি। এবং এমনও হয়েছে আমি সালনের শাটার বন্ধ করছি, হয়তো বা কোনো একটা চ্যানেলের লাইফস্টাইলের প্রোগ্রামের একজন যে চালাচ্ছে প্রোগ্রাম সে চলে গেছে, আপা এই এপিসোড আজকে না করলে কালকে আমি অন এয়ার করতে পারবো না, আপা এটা এমার্জেন্সি লাগবে। আমি আবার শাটার খুলে ওর কাজটা করে 1.5 ঘন্টা 2 ঘন্টা এক্সট্রা দিয়ে কাজটা করে বন্ধ করে তারপরে গেছি। মানে আমি ওই সময় অনেক এফোর্ট দিয়েছি। ওই এফোর্টটা এমন ছিল, কোথাও আমার মাথায় ছিল না যে রিটার্নে আমি কিছু চাই, রিটার্ন বলে আমি কিছু চিন্তা করি না। আমার শুধু মনে হচ্ছে এটা ওই মানুষটাকে হেল্প করবে, দ্যাটস ইট। আল্লাহর রহমতে ওইটার পরে যেটা হয়েছে, খুবই দ্রুত উইদিন আ ইয়ার পুরো বাংলাদেশের মানুষের কাছে আমার যে সিগনেচার সেটা পৌঁছে গেছে। আর আমি ওই রেসে ঢুকে গেছি এবং একটা লাইন আপে চলে এসেছি। এটা আমি কোনোদিন আসলে ভাবিও নি, এবং এখনো আমি ভাবলে অবাক হই। এটা আসলে অনেক বড় ব্যাপার ছিল তখনকার জন্য। এর পেছনে তোমার কষ্ট ছিল। হ্যাঁ, অনেক কষ্ট ছিল। বাংলাদেশে প্রথম বিউটি বুটিক সালন ছিল আমারটা। বুটিক ফরম্যাটে কেউ সালন করতো না তখন, সবাই অনেক যে সবাই ইন্ডাস্ট্রি স্কিলে সালন করতো। আমারটা বুটিক বিউটি সালন প্রথম বাংলাদেশে। আমার খুব ভালো লেগেছিল একটা ফ্যাশন শোতে গত বছর তোমাকে যখন দেখেছি স্টেজে উঠেছো, হ্যাঁ, এবং মেকআপটা পুরোই তোমার করানো ছিল, খুব দারুণ ছিল। আল্লাহর রহমতে এখন পর্যন্ত বাংলাদেশে স্ট্যান্ডার্ড যদি আমরা বলি যে ক্যাটাগরি A1 স্ট্যান্ডার্ড ক্যাটাগরির যত ফ্যাশন শো বাংলাদেশে হয়, প্রতিটি ফ্যাশন শোতে কাজ করার সুযোগ আমার হয়েছে আলহামদুলিল্লাহ। প্রতি বছর কিছু নির্দিষ্ট ফ্যাশন শো আছে যেগুলোতে আফরোজা পারভিন থাকে, রেটটা থাকে। এটা আল্লাহর কাছে একটা বড় শুকরিয়া যে এটা আমার কাজের আউটপুট। আমাদের জীবনে মানে মেয়েদের জীবনে কোনো না কোনো একটা সময় খারাপ সময় আসে, ভালো সময়ের পাশাপাশি হয়তো খুব সুন্দর যাচ্ছে লাইফটা, স্মুথ যাচ্ছে, হঠাৎ করে একটা কোথা থেকে যেন একটা খারাপ সময় চলে আসে, সেটাকে কিন্তু ফেস করতে হয়। এবং তোমার জীবনে তুমি যেভাবে ফেস করেছো এটা অনেক স্ট্রাগলিং ছিল, এবং তুমি এত আদরের সন্তান তোমার বাবা মায়ের, সেই মেয়েটিকে এত স্ট্রাগল কেন করতে হলো? আমার বাবারা 5 ভাই, তাদের আমি একমাত্র মেয়ে সন্তান ছিলাম। আমার অনেক কাজিন সব ছেলে। পরে আমার 10 বছর পরে আমার একটা চাচার একটা মেয়ে হয়েছিল। সো প্রথম 10-15 বছর ধরো আমি একটা মেয়ে সন্তান, তারা আমাকে মাথায় তুলে রাখতো, এত ভালোবাসতো। তো ওই যে সম্ভবত অনেক প্রিভিলেজ পাওয়ার ফলে কিছু না কিছু খারাপ সময় তো পার করার জন্য রেডি থাকতে হবে। তবে আমি আসলে রেডি ছিলাম না, আমি কোনোদিন ভাবিনি। আমি আমার মাদারহুডটা জীবন এনজয় করতে পারিনি। 4 দিনের বাচ্চাকে নিয়ে যে আমার স্ট্রাগল শুরু হলো, সে স্ট্রাগল লাইফ ধরো চলেই গেল ভীষণ লম্বা সময়। এবং এই লম্বা সময় তো আর কাটতে চায় না। তুমি তো জানো যখন কষ্টের সময় তখন একদিন এরকম 100 দিনের সমান হয়ে যায়, এত লম্বা হয়। সো এই স্ট্রাগল পিরিয়ডে আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে 12 দিনের বাচ্চাকে নিয়ে আমি সালনে রেখে আমি কাজ করেছি। এবং তখন আমি আরও অনেক বেশি কাজ করেছি, কারণ আমার মনে হয়েছে যে আমি আসলে যে কোনোভাবে হোক আমাকে সারভাইভ করতে হবে। আর এই সারভাইভ করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে কষ্টগুলোকে ভুলে থাকতে হবে। কষ্ট ভুলে থাকতে হলে আমাকে সব থেকে বেশি এফোর্ট দিতে হবে আমার বাচ্চার উপরে। বাচ্চার কাছে যখন আমি যাই, যখন আমি বাচ্চার সাথে সময় কাটাতে যাই, তখন আমি দেখি কষ্ট অনেক বেড়ে যায়, আরও বেশি আসে। কারণ তখন আমি আমার পার্সোনাল লাইফের কষ্ট মানে প্রতিটা সিন আমার চোখে আসে। সো তখন আমার মনে হয়েছে যে না, ওকে,
বাচ্চা আমার সাথে থাকবে, আমাকে তাহলে অন্য কোথাও এফোর্ট দিতে হবে, যে এফোর্টটা আমাকে বাঁচতে হেল্প করবে। আগে তো আমাকে বাঁচতে হবে। দেন আমি তখন পুরোপুরি কাজের মধ্যে ঢুকে যাই। বিলিভ মি, আমি 4 ঘন্টা রাতে ঘুমাতাম, বাকি পুরো সময় কাজ করতাম। মানে রাতের এই পাশের অংশ, ভোরের অংশ, বাচ্চার জন্য সমস্ত কাজ গোছানো, সারা দিন অমানবিক পরিশ্রম করতাম। সালনের পাশাপাশি আমি তখন তোমার ট্রেনিংগুলো করানো শুরু করলাম, কারণ আমি একটা নারী, আমি এরকম কষ্ট করছি, আমি এরকম কষ্ট পেয়েছি, আমার কষ্ট, আমার স্ট্রাগল আমি বুঝতে পারছি, এই কষ্ট আমি কাউকে বোঝাতে পারবো না। তাহলে আমার মতো কষ্ট যেসব মেয়েরা করছে আমি ওদের জন্য কাজ করতে চাই। দেন তখন আমি ওদের জন্য কাজ করা শুরু করলাম, বাট আমি নিজেই কিন্তু ক্ষত। আমার ক্ষত আমি ভালো করেছি ওদের কাছে গিয়ে। সো ওদেরকে যখন আমি নিজ উদ্যোগে ট্রেনিংগুলো করানো শুরু করলাম, ডেভেলপ করা শুরু করলাম, পকেটের টাকা দিয়ে, বাই দ্য ওয়ে, আমার কাছে তো কারো টাকা নাই না, আমার নিজেরই টাকা ছিল না, আমি নিজে স্ট্রাগল করছি। অফিস থেকে লোন নিয়ে চলতাম, অফিস থেকে অ্যাডভান্স স্যালারি নিয়ে চলতে হতো আমাকে। এত রকম স্ট্রাগলিংয়ের মধ্যে আমি তোমার এই স্ট্রাগলটাকেও সামাল দিয়েছি। এবং ওই কাজগুলো করতে করতে আমি আসলে নিজের পায়ের নিচের মাটি শক্ত করে পেয়েছি, আমি আমাকে স্টেবল করতে পেরেছিলাম, এবং আমি আমার সন্তানের পেছনে আমার মানে অন্য কারো 1 টাকা খরচ কোনো দিন করতে দেইনি, স্টিল আজকে অবধি। আমার বাচ্চার খাওয়া, আমার বাচ্চার স্কুল, আমার বাচ্চার কাপড়, আমার বাচ্চার বেঁচে থাকা, ওর পেছনে আমি আমি নিজের সাথে নিজে ওয়াদাবদ্ধ যে আমার বাচ্চার যা থাকবে এক্সপেন্সেস, এটা শুধুমাত্র আমার অধিকার, এটা শুধু আমিই করব, আমি ওর বাবা, আমি ওর মা। সেই মেয়েটি একটা ছোট বাচ্চা নিয়ে তো স্ট্রাগল করতে 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 যখন একটা সময়ে ম্যাচিউর অবস্থায় দ্বিতীয় জীবনে প্রবেশ করলো, সেই জীবনটা তোমার কেমন? আমি যখন আমার দ্বিতীয় জীবন ভেবেছিলাম তখন একটা কথাই ভেবেছি, আমার নিজের জীবন চাই না, আমি শুধু আমার সন্তানের জন্য একটা জীবন চাই, মানে শুধু আমার সন্তান কেন্দ্রিক হয়ে। এবং একটা ফর্মাল বাবা মা খুঁজে একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করলো, এবং সেটাও আমি 3 বার রিফিউজ করেছিলাম। 3rd টাইম রিফিউজের পরে 4th টাইম গিয়ে বিয়েটা হলো। এবং মজার ব্যাপার হচ্ছে আমার বাচ্চার সাথে আমার হাজব্যান্ডের ইন্টিমেসি অনেক ভালো, এবং ওই জায়গাটার জন্যই শুধু বিয়েটা হয়েছে। কিন্তু আমার সন্তান যে 4 দিন বয়স থেকেই বাবাকে পায়নি, তো আসলে ওর লাইফে একটা বাবা দরকার, মানে ওর লাইফে একটা বাবা দরকার, ওর একটা খেলার সাথী দরকার, যে ওকে শুনবে, যে ওকে বুঝবে, যার কাছে ওর মনের কথা বলতে পারবে। সো এরকম একজন মানুষ দরকার। তো আমি সেরকমই একজন মানুষ খুঁজে পেয়েছি। সেই মানুষটির সাথে আমার সন্তান অনেক ভালো আছে, আমার সাথে তার সম্পর্ক বেশ ভালো, আমরা ভীষণ ভালো বন্ধু। এবং আমি এটাই চাই যে একটা হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক দরকার নেই, একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক যদি থাকে। আর ডে ওয়ানেই আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে আসলে এমন যেন হয় যে যখন আমরা মারা যাওয়ার আগে যেন দুজন একসাথে বসে 1 কাপ চা নিশ্চিন্তে খেতে পারি বিকেলবেলা, এবং তখন যেন মনে হয় যে হ্যাঁ লাইফটা সুন্দর। মানে এতটুকুই হয়তো বা আমার চাওয়া ছিল। আর জীবনকে গোছানোর জন্য যা করার এটা আমিই করব, তোমাকে কিছু করতে হবে না, এরকম ছিল আর কি চাওয়াটা। প্রফেশনের পাশাপাশি তুমি অনেক সোশ্যাল ওয়ার্ক করো, আমি দেখেছি তুমি উজ্জ্বলা নামে একটা প্রজেক্টে কাজ করছো, এখনো করছো, উজ্জ্বলাকে নিয়ে কাজ করছো, ওটা নিয়ে তোমার অফিসও আছে। হ্যাঁ, এটা একটু বলো। উজ্জ্বলাটা হচ্ছে একটা লিমিটেড কোম্পানি। এই কোম্পানিটা আমার ঢাকা অফিস আছে, চিটাগং অফিস আছে। আজকে উজ্জ্বলার বয়স 7 ইয়ার্স পড়ে গেছে। আর এইটার পেছনে আমি এত পরিশ্রম করেছি, বাংলাদেশের আনাচে কানাচে মফস্বলে প্রতিটি জায়গায় গিয়ে গিয়ে আমরা লার্নিংটা দিয়েছি, স্কিল ডেভেলপমেন্ট করিয়েছি। আল্লাহর রহমতে আজকে বাংলাদেশে এনএসডি এর নাম তোমরা জানো, বাংলাদেশ গভর্নমেন্টের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, ওনাদের সাথে আমরা অ্যাক্রেডিটেশন করা। আজকে আমাদের তুমি যদি বলো কারিগরি শিক্ষা বোর্ডের সাথে বাংলাদেশে একমাত্র কারিগরি শিক্ষা বোর্ডের একটা প্রপার এক্সাম সিস্টেমে সার্টিফিকেশন হয়, যেটা উজ্জ্বলা দেয় শুধুমাত্র বাংলাদেশে। এছাড়াও বাংলাদেশের যত তোমার এনজিও, আইএনজিও, ব্র্যাক,
আমরা জানি যে এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় এনজিও ব্র্যাকের সাথেও আমরা এই স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি এবং আমরা সাকসেসফুলি রান করেছি। ব্র্যাক ব্যাংক থেকে শুরু করে কর্পোরেটস থেকে শুরু করে প্রতিটি জায়গায় উজ্জ্বলার পদধূলি আছে, একদম দেশে বিদেশে। এখন আমরা উজ্জ্বলার প্রথমে আমাদের ঢাকা অফিসে একটা ফ্লোর ছিল, এখন আমরা ডাবল ফ্লোরে চলে গেছি। আল্লাহ রহমতে আমরা NHRDF এর ফান্ড পেয়েছি গভর্নমেন্টের। মাত্র 7টা প্রতিষ্ঠানে এই প্রথম বাংলাদেশে ফান্ডিং দেওয়া হয়েছে, যেটাতে ব্র্যাকও পেয়েছে, উজ্জ্বলাও পেয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া যে হাঁটি হাঁটি পা পা করতে করতে উজ্জ্বলা এই জায়গাতে গিয়ে পৌঁছেছে। একটাই কারণ উজ্জ্বলা কোনো ব্যবসা প্রতিষ্ঠান না। উজ্জ্বলা শুধুমাত্র নারী স্বাবলম্বী এবং নারীর স্কিল ডেভেলপমেন্ট করে তাকে নারী উদ্যোক্তা তৈরি করে দেওয়া হচ্ছে আমাদের মূল মোটো। এবং তাকে উদ্যোক্তা তৈরি করে দিয়ে আমরা তাকে ফলো আপ করতে থাকি। সে কোথায় যাচ্ছে, কোথা থেকে কতটা বড় হচ্ছে, আর বড় হতে তার কি দরকার, তার কি কি কনসালটেন্সি লাগবে, তাকে কিভাবে আমি দাঁড় করাবো, কোথায় কোথায় সে দাঁড়াবে। আজকে তুমি বাংলাদেশের যে কোনো শহরে, উপশহরে, যে কোনো জেলা উপজেলায় যাবে, তুমি কোথাও বড় বিউটি স্যালন পাবে না যেটা উজ্জ্বলা স্টুডেন্ট না। তুমি রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন বলো, চিটাগং বলো, সিলেট বলো, খুলনা বলো, যেখানে বলো, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে উজ্জ্বলার কন্ট্রিবিউশন নেই। এই যে তোমার যে জার্নিটা এই যে শুরু করেছিলে, অ্যাওয়ার্ড তো পেয়েছো। যে কোনো অ্যাওয়ার্ডই তোমার কাজের ইন্সপিরেশনকে বাড়িয়ে দেয়। স্পেশালি ধরো আমি একটা ছোট কাজ করেছি, হয়তোবা কাজটা ভালো হয়েছে, এখন হয়তোবা কাউন্ট করে বলতেও পারবো না কত অ্যাওয়ার্ড পেয়েছি। এতটুকু বলতে পারি অ্যাওয়ার্ড রাখার একটা বড় জায়গা আছে, ওটা ভরে গেছে, আরেকটা জায়গা তৈরি হয়েছে, ওটাও ভরে গেছে। আজকের অনুষ্ঠানে আমার রূপান্তরে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আমার এই অনুষ্ঠানে সময় দিয়েছো, এই এত ব্যস্ততার মধ্যে ঠিক টাইম মতো এসছো। অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে। ভালো লাগলো আসলে কথাগুলো বলতে পেরে, এবং তোমার প্রোগ্রাম আমার কাছে আরও অন্য প্রোগ্রামের থেকে আলাদা লাগলো, এবং মন খুলে আমার মনে হয় এমন অনেক কথা বললাম যেগুলো কোথাও বলিনি আগে। সত্যি ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ তোমাকে, এবং অবশ্যই চ্যানেল আইকে এবং চ্যানেল আই সকল দর্শককে। আপনারাও ভালো থাকবেন। জীবন কখনোই ফুলসজ্জা হয় না, জীবন সবসময়, জীবনের নামই হচ্ছে স্ট্রাগল, এবং সে স্ট্রাগলটাকেও যে এনজয় করতে পারে সে শুধু জীবনটাকে এনজয় করতে পারে। সেই রোমান্টিক নরম মনের মেয়েটাকে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে জীবনের সাথে, এবং যুদ্ধ করে সে কিন্তু হেরে যায়নি, সে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকে আমাদের দেশে আমরা যদি 5 জন বিউটিশিয়ানের নাম বলি, আফরোজা পারভিনের নাম অবশ্যই বলতে হবে। ভালো থাকবেন, ওর জন্য দোয়া করবেন, এবং আমি চলে আসব এই দিন এই মুহূর্তে আপনাদের প্রিয় কোনো অতিথিকে নিয়ে। जरे जा हवा